তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক, ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। সব কাজ সারা হয়ে গেছে, আর কিচ্ছুটি বাকি নেই। এখন আম্মা আর চাচি রান্না করছে, তোমাকে সেখানে যেতে হবে না। এ বাবা, এত বেলা অবধি শুয়ে আছি, তোমরা আমাকে ডাকুনি কেন? রোজ তো তুমি সমস্ত কাজ করো ভাবি, একদিন না হয় একটু বিশ্রামই নিলে? অসুস্থ শরীর বলেই তো শুয়ে আছো। শুয়ে থাকতে আমার ভালো লাগে না, কাজের মধ্যে থাকলে তবুও সবকিছু ভুলে একটু থাকতে পারি। ভাবি, মন খারাপ করবে না, একটা কথা বলবে? কি? ভাইজান কি আর ফিরে আসবে না? অমন কথা বলো না। তোমার পড়াশোনার কথা, সবকিছু নিয়ে সে আমার সঙ্গে আলোচনা করত। আমি না রোজ আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমার সুলতান ভাইকে আমাদের কাছে ফিরিয়ে দাও। আমি নিয়ত করেছি সুলতান ভাই ফিরে আসলে আমি নফল নামাজ পড়ব। তোমাদের ভালোবাসার বিশ্বাসে তোমার ভাইজান একদিন ঠিক ফিরে আসবে। দেখো, তোমার ভাইজান এই পরিবারকে অনেক ভালোবাসতো, এত সহজে উনি আমাদের ছেড়ে যাবেন না। আচ্ছা, সবাই বলছে তোমাকে নাকি নিশিতে ডেকেছে? এসব আমি বুঝি না, কিন্তু জানো, আমার বারবার মনে হচ্ছিল তোমার ভাইজান আমাকে ডাকছে, বারবার বলছে, গুল এদিকে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। তারপর আমার আর কিছু মনে নেই। থাক বাবা, তুমি সুস্থ হয়েছো, এই ঠিক আছে। নিজের খেয়াল রাখো, আমি যেয়ে দেখি তোতনা রোশনি কি করছে। শুয়ে থাকো। দেখেছো, সবাই তোমায় কত ভালোবাসে, তোমার জন্য সবাই কত কষ্ট পাচ্ছে। প্রতি মুহূর্তে সবাই তোমায় মনে করছে। এবার তুমি চলে এসো, আমি যে আর তোমায় ছাড়া থাকতে পারছি না। আমি যে ভালো নেই, তুমি কি ভালো আছো? আমার ওষুধ যদি গুলবদনের কাজে লাগে, এটাই আমার বড় তৃপ্তি। আমি আর কিছু চাই না। মিজান কিছু ভাবছো মনে হচ্ছে? না, বলছি এবার কাউকে ডেকে ওষুধটা পাঠিয়ে দিন, রোগীকে খাইয়ে দিক। আর কাউকে পাঠিয়ে দেবো কেন, তুমি নিজেই দিয়ে এসো না। আমি? তা কি করে হয়? আহা, তুমি এত ইতস্তত করছো কেন? রোগীকে নিজ হাতে পরীক্ষা করে ওষুধ দেওয়াটা হচ্ছে কবিরাজি শিক্ষার একটা অংশ।
এ তো আর গুপ্তবিদ্যা নয়, যত বেশি চর্চা করবে তত শিখবে। কিন্তু কেউ যদি কিছু মনে করে? কেউ কিচ্ছু মনে করবে না, তুমি তো এখন আমাদের বাড়ির একজন হয়ে গেছো। চলো, আমি নিজে তোমার সঙ্গে যাচ্ছি, এসো। আল্লাহ, এ আবার তুমি কেমন পরীক্ষা নিচ্ছ? আমি গুলের সামনে গিয়ে গুলকে ওষুধ খাবো? আমি তো ওর সামনে চোখ তুলে কথাও বলতে পারি না। আর গুলবদন যদি আমায় দেখে রেগে গিয়ে সব বলে দেয়? আল্লাহ আমায় শক্তি দাও। মন দিয়ে আল্লাহকে ডাক, দেখবি সব বিপদ থেকে মুক্তি পাবি। বৌমা, বৌমা, এখন কেমন আছে? জ্বর কি আগের চেয়ে একটু কমেছে? কাল রাতের চেয়ে এখন একটু ভালো ভাইজান। বৌমা, এখন কি একটু ভালো বোধ করছো? কি ব্যাপার মিজান, ওখানে দাঁড়িয়ে আছো কেন? আসো, রোগীকে পরীক্ষা করে ওষুধ দাও। আব্বা, আমি হ্যাঁ, তোমাকে কতবার বলেছি যে তুমি এই বাড়িরই একজন। আর তাছাড়া কবিরাজের কোনো নারী পুরুষ থাকে না, জাতপাত থাকে না। হ্যাঁ, সে চিকিৎসক, চিকিৎসার স্বার্থে তাকে তো রোগীকে পরীক্ষা করতেই হবে। এসো, রোগীকে পরীক্ষা করো। জ্বর কি খুব বেশি নাকি? আপনি কি কানে কম শুনেন নাকি? মাত্রই তো হীরা চাচি বললো জ্বর এখন একটু কম আছে, কানে শুনেন না? আহা, ওকে ভালো মতো চিকিৎসা করতে দাও তো। গুল, বলো মা, তোমার কি সমস্যা বলো। হাতটা একটু দেখি। দাও মা, হাতটা বাড়িয়ে দাও, নারী দেখবে। নারী না দেখলে চিকিৎসাটা করবে কিভাবে? দাও, মিজানকে হাতটা বাড়িয়ে দাও। এবার একটু চোখটা দেখবো। কি বুঝলে মিজান, রোগীর এখন কি অবস্থা? আব্বা, আগের থেকে অনেক সুস্থই মনে হচ্ছে। ওষুধটা খেয়ে নিলে আশা করি ঠিক হয়ে যাবে। কি গো নতুন কবিরাজ, ওষুধ খাওয়ার নিয়মটাই তো বলে গেলে না। না মানে, হ্যাঁ। না মানে হ্যাঁ মানে করলে হবে? নিয়মটা তো বলে যাও। লজ্জা পেয়েছে, বড় লাজুক আর ভদ্র ছেলে। বোমা, নিয়ম করে ওষুধগুলো খেয়ে নিও। আমি এখন চলি, আর তোমরাও সাথে থেকো। জি। দেখেছো চাচি, ছেলেটাকে একেবারে ঘরের ভিতরে নিয়ে এসেছে। যত দিন যাচ্ছে আপনার কেমন যেন হয়ে যাচ্ছে। ভাইজান বড়ই সাদাসিধে মানুষ, সে কি আর মনের মধ্যে কোনো প্যাচ করে রাখে রে? তাই বলে কি সবাইকে বিশ্বাস করবে? কার মনে কি অভিসন্ধি আছে
সেটা কি আর কেউ বলতে পারে নাকি? নিশির ডাক কি গো? নিশি কি কোনো মানুষ? চুপ, এসব কিছু বলতে নেই। বলো না, বলো না। বললাম না জানি না। আহা, নিশি মানুষ নয়, নিশি হচ্ছে ছায়া মানুষ। ইয়া বড় শরীর, হয়েছে বিশাল বড় হয়েছে, চোখ। তোমার আর পাকনামি করতে হবে না। বলেছি না ছোটদের এই বিষয় নিয়ে আলোচনা করতে নেই। আমি কি ছোট মানুষ যে আমি এসব আলোচনা করতে পারবো না? তুই তো ভিতর মেয়ে মানুষ, আমি দেখতে পেরে গুলতি মেরে মাথা ফাটিয়ে দেবো। তুই অনেক বড় হয়ে গেছিস না, তুই সব পারবি। ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। নিশি যে ছায়া মানুষ, তুই কি তা দেখেছিস? সবাই তো দেখেছে, ভাবি কি যে জিজ্ঞেস কর। আবার ওকে এইসব বলা, রাতের বেলা ভয় পাবে না? মেয়েরা সবকিছুতেই ভয় পায়, কি ভীতু তোরা। আর তুই তো খুব বিপুল, ভয় পাস না? মোটেও না, ভয় পাবো কেন? আমার ভাই বললো শুনলি না, ধরতে পারলে বেটাকে আচ্ছা করে পিটাবে। আমার ভাই তো বড়, তুই তো পারবি। আমিও মারতে পারবো, এমন একটা গুলি ছুড়বো না। মেয়ে হয়েছে হয়েছে, রাতের বেলা যে ভয়ে উঠোনে যেতে পারে না, তার আবার বড় বড় কথা। কে বললো আমি পারি না? ওই যে সেদিন অন্ধকারে আমান ভাইকে দেখে ভয় চিৎকার করে উঠেছিলি, মনে আছে? সে তো আমি আমার মাকে ডাকছিলাম, মোটেও ভয় পেয়ে না। তাহলে কান্না করছিলি কেন? তোদের সাথে কথা বলার বেকার, দূর, আর কথাই বলবো না। কি গো, যা শুনলাম তা কি সত্য? কি শুনছো আগে তো সেটা বলবা, তারপরে না বলতে পারবো সত্য না মিথ্যা। তোমার না সব সময় টেরা টেরা কথা। বলছি, শুনলাম কবিরাজ বাড়ির মেজবউকে নাকি নিশিতে ধরেছে। কি শুনছো? ওই বাড়িতে কুফা লেগেছে, একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। কয়দিন আগে মেজো ছেলের দুর্ঘটনা ঘটলো, এখন আবার বউকে ধরেছে নিশিতে। আসলে ওই বাড়িতে একজন ভালো পীর বা ফকির দিয়ে দোষ কাটানো হচ্ছে। তুমি ঠিকই বলছো, ওই বাড়িতে ভালো কিছু হইতেছে না। এর আগে হীরা ভাবিরে নিশ্চিতে ধরছিল, অনেকদিন পরে সেটা ভালো হইলো। কিন্তু সমস্যা হলো এই কথা তো কর্তারে বলা যাবে না, সে তো আবার এগুলো বিশ্বাস করে না। সে বলে এটা নাকি এক ধরনের স্নায়ু রোগ, যার চিকিৎসা প্রয়োজন, চিকিৎসা করলে এটা ভালো হয়ে যাবো না। তাহলে হীরা ভাবি ঠিক হতে এতদিন লাগলো কেন? আর এই বউ এবার ঠিক হলো না কেন? মোহর কবিরাজ অনেক বড় কবিরাজ, এটা সত্য। তাই বলে যে উনি সবসময় ঠিক বলবেন, এইটা আমি মানি না। চুপ করো তো, মানি না। বড় পণ্ডিত আইছে আমার। আরে উনার মতো বড় কবিরাজ সাত গায়ে আছে? আরে উনার মতো জ্ঞানী ব্যক্তি এই তোলাতে কয়জন আছে? আগে উনার মতো পড়ালেখা করে বিদ্যান হও, তারপরেই কথা বলবা। খুব গায়ে লাগলো না মোহর কবিরাজ সম্বন্ধে বলেছি বলে? শোন, আমি পড়ালেখা করিনি ঠিকই, কিন্তু জীবনটারে তো দেখছি। এই গ্রামে আসলে একটা কুফা লাগছে, একের পর এক ছেলে মায়ের কোল শূন্য করে চলে যাচ্ছে। সোমনাথ বদ্দির ছেলেটাও তো গুলি খেয়ে মরে গেল। এই হলো তোমাকে মাইয়া ছেলের এক সমস্যা। এক কথা থেকে আরেক কথার মধ্যে যাও। শিলা কর্তার বাড়িতে এখন উঠলা সোমনাথ বদ্দির বাড়িতে। আরে ওইটা অন্য সমস্যা। সুবিমল স্বদেশী করতো, স্বদেশী গুলো তোমার তৈবই। আরে চোখের সামনেই তো দেখলা, সুলতানের মতো ভালো একটা বলার ইংলিশ বলি চাললো না। আর সুবিমল তো তারও গারে মারা ষড়যন্ত্র করছিল। ও সারা পাইব না, এটা আমি আগেই জানতাম। এতগুলো ভালো ছেলে দেশ স্বাধীন করার জন্য জীবন দিচ্ছে। আচ্ছা, তোমার কি মনে হয় আমাদের এই দেশ কি ইংরেজদের হাত থেকে স্বাধীন হবে? ইংরেজদের অত্যাচারের হাত থেকে কি আমরা মুক্তি পাব? জানো, আমারও না মাঝে মাঝে মনে হয় আমি যদি স্বদেশীদের মতো ইংরেজদের বিরুদ্ধে লড়তে পারতাম। বউ, হ্যাঁ, কি হয়েছে তোমার? না কিছু না, বলতেছিলাম। থাক, তোমার আর বেশি কথা বলতে হবে না। আর মাথার মধ্যে থেকে একটু ভুলভাল চিন্তা বাদ দাও। বাদ বারো, আমারও বাইরে তৈব। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, গোসলটা সেরে আসো, আমি ভাত বাড়তেছি। ও আরেকটা কথা, সংসারের দিকে একটু মন দাও। তোমার দুইটা সন্তান আছে, এই কথাটা ভুলে যাও না।
মেয়েটাকে ডাকছি, আসার কোনো নাম আছে দেখছিস? বুবু, পানটা তুমি আমাকে দাও, আমি গিয়ে ভাইজানকে দিয়ে আসি। সময় মতো পান না পেলে আবার রাগ করে বসবে। না ছোট, এত বড় সমর্থ মেয়ে সংসারের কুটোটি পর্যন্ত নেড়ে দেখে না। এত আশকারা দেওয়া ঠিক না। এখন থেকে দুই একটা কাজকর্ম না শিখলে আর শিখবে কবে? দুদিন বাদে যখন শ্বশুরবাড়ি যাবে তখন কি হবে? আর তখন ঠিক শিখে যাবে বুবু। আচ্ছা, তোমার আমার কথায় ধারণা, আমরা যখন শ্বশুর বাড়িতে এসেছিলাম তখন কি এমন কাজটা শিখে এসেছিলাম শুনি? তারপরেও তো দুজন মিলে শ্বশুর বাড়ির এত দায় দায়িত্ব সবকিছু সামলে নিয়েছি না। ছোট, এখন দিনকাল পাল্টেছে, তখনকার ব্যাপার ছিল আলাদা। মা, মা আমাকে ডেকেছিলে? ডেকেছি কি এখন? সেই কখন থেকে ডাকছি, এতক্ষণ কোথায় ছিলি? ভাবির ঘরে। কেন? সারাদিন তোর ওই ঘরে কি কাজ? তোর কি সংসারে আর কোনো কাজকর্ম নেই? সেই কখন তোর আব্বা পান চেয়েছে, এনে ধর, পানটা দিয়ে যা। ভাইজানের কাণ্ডটা দেখলে বুবু? এসব কি ভালো দেখায়? 5 জন লোকে শুনলে কি ভালো বলবে বলো? কেন রে, কি হয়েছে? মিজানকে ভাইজান একেবারে ছোট বউয়ের ঘরে ডেকে নিয়ে এসেছে। কেন? মিজানকে ছোট বউর ঘরে ডেকে নিয়েছে কেন? ছোট বউয়ের রোগ পরীক্ষা করে ওষুধ দিবে, সেই জন্য। ভাইজানের উচিত ছিল নিজে রোগ পরীক্ষা করে ওষুধ দেয়া। ও, তাহলে নিশ্চয়ই মিজানকে শেখানোর জন্যই ডেকে নিয়ে গেছে। জানি না বাপু, নিজের সমস্ত মেয়ে বউদের কাছে ডেকে এনে এ কেমন কবিরাজি শিখবে? এতই যখন শিক্ষার শখ, তাহলে শিখুক না অন্য কোথাও গিয়ে। হ্যাঁ, তোর কথাও ঠিক ছোট। আচ্ছা ঠিক আছে, আমি ওনাকে মানা করে দেবো, আর যাতে কখনো এমন না করে। হ্যাঁ, তাই করো। আমার এসব একদম ভালো লাগে। ছেলেটা কবে গিয়েছে বাড়ি থেকে, এখনো ফিরলো না। না একটা চিঠি, না কোনো সংবাদ। কোথায় আছে, কেমন আছে, কি জানি। তুমি অকারণে ভাবছ। ছেলে বড় হয়েছে, সে আর ছোট্টটি নেই। ও নিজে খেয়াল নিজেই রাখতে পারে। ও তো কখনো বাড়ির বাইরে একা থাকেনি, তাই চিন্তা হয়। আর তাছাড়া এখন তো দিনকালটাও খুব খারাপ যাচ্ছে, কখন কোন বিপদ হয় কে জানে। কাজ শেষ হলে সে ঠিকই ফিরে আসবে। আমাদের মিজান খুব হুঁশিয়ার ছেলে। তুমি কেন ওকে একা একা এত দূরে পাঠালে? আমাদের ব্যবসা তো মন্দ চলছিল না। আমি পাঠাইনি, সে নিজেই গেছে। সে বলল টাঙ্গাইলে তাঁতের শাড়ির খুব চাহিদা, সেখান থেকে শাড়ি আনতে পারলে অনেক বেশি মুনাফা হবে। তাই সে একবার ঘুরে দেখতে গেছে। তা না হয় গেল, কিন্তু তাই বলে কি এতদিন লাগে? আমার তো ভীষণ দুশ্চিন্তা হচ্ছে। চিন্তার কি আছে? সেখানে গিয়ে সে তো তার ফুপু বাড়িতেই উঠেছে। ফুপু হয়তো আসতেই দিচ্ছে না, তাই আসতে পারছে না। কিন্তু তোমার বোনের বাড়িতে তো সে কখনো একা একা যায়নি। ঠিক মতো চিনি যেতে পারলো কিনা তাই বা কে জানে। তা অবশ্য ঠিক, অনেকদিন টাঙ্গাইলে বোনের বাড়িতে যাওয়া হয়নি। সে কোন ছোটবেলায় একবার গিয়েছিল, আর তো যায়ও নি। তাহলে একবার খোঁজ খবর তো নেওয়া দরকার। কিন্তু কাকে পাঠাই বলো তো? এই সময় তো আমার পক্ষে যাওয়া সম্ভব না। কাজের খুব চাপ, মিজান নেই, আমাকে সব কিছু চালাতে হচ্ছে। আচ্ছা, সেলিমকে একবার খবর দেব, ও তো যেতে পারে। বলে দেখতে পারো, টাঙ্গাইলে গিয়ে সে যদি একবার মিজানের খবরটা নিয়ে আসতে পারে। শুধু খবর কেন, দরকার হলে সেলিমকে আমি বলবো সাথে করে নিয়ে আসতে, পরে আবার যাবে। এটা বরং বুদ্ধিমানের কাজ হবে। ঠিক আছে, তুমি তাই করো। আর সেলিমকে বলবে ওকে যেন সঙ্গে করে নিয়ে আসে। ঠিক আছে। ঠিক আছে। চল বাবা, খেতে চল। যাচ্ছি মা। আজ কেমন লাগছে শরীরটা? এখন অনেকটা ভালো লাগছে। আল্লাহ তাআলার অসীম কৃপা, তিনি আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। তা না হলে যে কি হতো, ভাবলে না আমার বুকটা একেবারে শুকিয়ে যায়। আর তো কোনো ভয় নেই মা,
আর বেশ কিছুদিন ওষুধ খেলে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাব। হ্যাঁ বাবা, ওষুধে যখন কাজ হচ্ছে তখন আর চিন্তার কোনো কারণ নেই। মা, ইয়ে মানে অনেক দিন ধরে তোমাকে একটা কথা বলবো বলে ভাবছিলাম। কি কথা বল? না মানে বলছিলাম কি, আমার তো শরীর এখন প্রায় ঠিকই হয়ে গেছে, এখন তো আর তেমন কোনো ভয় নেই। কি বলতে চাইছিস বল না, অমন হামতাম তো করছিস কেন? না মানে বলছিলাম কি, ওই যে মেয়েটার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, সে কেমন আছে? কি জানি, আমরা তো আর তাদের কোনো খোঁজ খবর রাখিনি, ভালোই থাকবে হয়তো। তা হঠাৎ এই কথা বলছিস কেন? ওদের কি অবস্থা একবার জানবে না? না মানে আমরা তো বিয়েটা ভেঙে দিয়েছিলাম, তারপরে মেয়েটা কেমন আছে, কিভাবে আছে, সেটা জানা আমাদের কর্তব্য না? কর্তব্যর কথাটা বাদ দিয়ে আসল কথাটা বল। বলছিলাম কি, সেখানে হ্যাঁ বলা যায় না মা? না মানে আমি বলছিলাম কি, নতুন করে আবার। এই কথাটা তো আমিও বলতে চেয়েছিলাম বাবা। তাহলে তোর আব্বাকে বলি সেখানে খবর পাঠাতে যে আমরা বিয়েতে রাজি আছি। অমন ভালো মেয়ে হাতছাড়া হলে আর পাওয়া যাবে না। কিরে, তুই তাহলে কি বলিস? পাঠাবো তোর বাড়িতে খবর? তোমরা যা ভালো বুঝো তাই করো, আমার কি বলার থাকতে পারে? তোমাদের মতে আমার মত। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। এবার চল, খেতে চলাই। বাবা, খাবারটা খেয়ে নে। আচ্ছা মা, তোমাকে না বলেছিলাম ওই মেয়েটার বাড়িতে খবর নিতে, নিয়েছিলে? কি গো মা, কথা বলছো না যে? খাবারটা খেয়ে নে, আমার অনেক কাজ আছে। মা দাঁড়াও, তোমাকে এভাবে এত গম্ভীর দেখাচ্ছে কেন? কি হচ্ছে তোমার মা? তোর বাবা ওই বাড়িতে খবর পাঠিয়েছিল মেয়েটার খোঁজ নিতে, কিন্তু কিন্তু কি, ওরা বিয়েতে রাজি হয়নি এই তো? না, তা ঠিক না। আসলে মেয়েটার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। তোর সাথে ওর বিয়ে লেখা ছিল না, নইলে তোরই বা অসুখ করবে কেন? আর ওই মেয়েটারই বা অত তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে কেন? তুই চিন্তা করিস না বাবা, তোর আব্বা আবার নতুন করে তোর জন্য মেয়ে দেখা শুরু করেছে। না, তার আর দরকার নেই মা, আব্বাকে বলো আমি এখন বিয়ে করবো। এই মিজান, মিজান, এই মিজান। কিন্তু এটা কিভাবে হলো সেটাই ভাবছি আমি। আচ্ছা মা, তোমার তাবিজটা একটু দেখাও তো। কি হলো, তাবিজ তোমার সঙ্গে নেই? বাবা, তাবিজটা তো দেখতে পাচ্ছি না। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।